আসসালামু আলাইকুম, আমি ফারিয়া এরফ, মেডিলজির ইনস্ট্রাক্টর। আজকে আমরা সাম্প্রতিক জিকে একটা ক্লাস নিয়ে এসেছি, কারণ আমরা মেডিলজি থেকে তোমাদেরকে প্রমিস করেছিলাম যে বেসিক্যালি আমরা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্যই সাম্প্রতিক জিকে, সেটা সাম্প্রতিক বাংলাদেশ হোক, সাম্প্রতিক বিশ্ব হোক, সেই টপিকগুলোর উপর বিভিন্ন ভিডিও এবং তোমাদেরকে পিডিএফ প্রোভাইড করব। এখন কেন আপু সাম্প্রতিক বিশ্বের উপর আপনি আলাদা করে ভিডিও দিচ্ছেন? কারণ তোমার জিকের মধ্যে যে 10 মার্ক থাকে, সেই 10 মার্কে তুমি মনে করতে পারো 3 থেকে 4টা প্রশ্ন মাঝে মাঝে দেখা গিয়েছে সাম্প্রতিক টপিক থেকে হুবহু চলে এসেছে। সো আমাদের এই সাম্প্রতিক টপিকটা খুব ভালো করে পড়তে হবে, অ্যান্ড খুব ভালো করে বলতে জাস্ট তোমার একটু আপডেট রাখতে হবে আর কি, যে কখন কি হচ্ছে। আর আমরা মেডিলজি থেকে যে পিডিএফটা প্রোভাইড করবো, যে ছোট ছোট ক্লাস ভিডিও দিব, এইগুলো একটু ফলো করলেই হবে। তো দেখো, আজকে 20 আগস্ট, আমার হয়তো ক্লাসটা কালকেও যেতে পারে। আজকে 20 আগস্ট খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ঘটে গিয়েছে, সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রপতি নির্বাচন হয়ে গিয়েছে। তোমরা অলরেডি বিভিন্ন নিউজ পোর্টালে দেখেছো যে আমাদের রাষ্ট্রপতি কে নির্বাচিত হয়েছে। আমাদের বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে মির্জা ফখরুল। সো দেখো, আমরা ক্লাসে প্রসিড করি। এখন তোমার জিকে প্রশ্ন, এটা একটা কমন প্রশ্ন আসতে পারে যে আমাদের এইবারে 23তম রাষ্ট্রপতিকে, বা এইবার রাষ্ট্রপতি কততম রাষ্ট্রপতি? 23তম। এখন এত ইজি প্রশ্ন না এসেও তোমার একটু এই টপিক রিলেটেড কিছু প্রশ্ন আসতে পারে। দেখো, আমরা চলে যাই। ফার্স্টে দেখো, আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, যে ছবিটা আজকের সংসদে যখন তিনি নির্বাচিত হয়েছেন, তারপর তারেক রহমান তাকে, বা আমাদের প্রধানমন্ত্রী তাকে একটা গোলাপ ফুল দিয়ে এই সাধুবাদ জানাচ্ছিলেন। রাষ্ট্রপতি নির্বাচিত হয়, তিনি 255টা ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে। আচ্ছা, এখন দেখো, যেহেতু তোমাকে আপু জিকে পড়াচ্ছি, তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে যে রাষ্ট্রপতি কি কি ক্ষমতা রাখে। এখন আসে যে আমাদের দেশের আসলে সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিকে। একটা কথা মাথায় রাখবা, বাংলাদেশ কিন্তু কাইন্ড অফ ইউএস এর পলিসিতে চলে। সো বাংলাদেশ একটা রাষ্ট্রপতি শাসিত সরকারও বলতে পারো। তাহলে বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি, বা বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তি হচ্ছে তোমার বলতে পারো রাষ্ট্রপতি। তাহলে আপু প্রধানমন্ত্রী কি? প্রধানমন্ত্রী হচ্ছে একটা দলের প্রধান। সো দেখো, সরকার প্রধান বলতে পারো হচ্ছে তুমি প্রধানমন্ত্রীকে, বা দলের প্রধান বলতে পারো প্রধানমন্ত্রীকে। বাট পুরো বাংলাদেশের যদি সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি বলতে, সেটা কে আসে? তোমার রাষ্ট্রপতি। এখন চলে আসো, রাষ্ট্রপতির কি কি ক্ষমতা আছে। এখানে আপু যে গুরুত্বপূর্ণ ক্ষমতাগুলো আছে সেগুলো এখানে তুলে ধরার চেষ্টা করেছি। এগুলো তোমার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ফার্স্টে দেখো, প্রধানমন্ত্রী নিয়োগ। তো ফার্স্টে তোমার এই যে প্রধানমন্ত্রী নিয়োগ, আমরা জানি যে আমাদের গত প্রধানমন্ত্রী, সে চুপ্পুর কাছে তোমার একটা পদত্যাগ পত্র দিয়ে গিয়েছে কথিত আছে। তারপরে আমাদের যখন এই তারেক রহমান যখন তোমার নেয়, শপথ গ্রহণ করে, তখন এই চুপ্পুর কাছে হচ্ছে, তখন তিনি 22তম রাষ্ট্রপতি ছিলেন, তার কাছে শপথ গ্রহণ করে। সো এই যে চুপ্পু তোমার ওই সংসদের মধ্যে যে দলীয় প্রধান বা সবচেয়ে বেশি ভোট পায়, তাকে হচ্ছে তিনি প্রধানমন্ত্রী নিয়োগ দেয় আর কি। তাহলে এই যে প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া, ইভেন প্রধানমন্ত্রী কার কাছে শপথ গ্রহণ করে, সবকিছু তোমার চলে আসে হচ্ছে কার কাছে? রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে, ঠিক আছে? এরপর দেখো, চলে আসে যে আমরা জানি যে আমাদের সর্বোচ্চ আদালত কি দেশের? সুপ্রিম কোর্ট, যেটা আমাদের সংবিধানের রক্ষা কবচ, আমাদের সংবিধানের অভিভাবক বলতে পারো। এই সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি, ইভেন তোমার অন্যান্য বিচারপতিদেরও কে নিয়োগ দেয়? রাষ্ট্রপতি নিয়োগ দেন, ঠিক আছে? এরপর দেখো, সংসদে অধিবেশন আহ্বান ও সমাপ্তি ঘোষণা। তাহলে দেখো যে রাষ্ট্রপতি এতই ক্ষমতাধর ব্যক্তি যে তিনি একটা সংসদের অধিবেশন হবে কিনা সেটা আহ্বান জানাতে পারে, ইভেন সেটা সমাপ্তি ঘোষণা করতে পারেন। হ্যাঁ, এটা ঠিক যে তুমি সংসদের বেসিসে বলে, সংসদের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হচ্ছে স্পিকার, বাট সংসদের অধিবেশন আহ্বান বা সেটাকে করা, সমাপ্তি ঘোষণা করা, সবকিছু কে করতে পারে? রাষ্ট্রপতি করতে পারে। ইভেন ধরো কোনো একটা কারণে দেশের মধ্যে এখন একটা জরুরি অবস্থা সৃষ্টি হয়েছে, দেশের মধ্যে যুদ্ধ লেগে গিয়েছে, বা কোনো ধরনের কোনো ক্রাইসিস হয়েছে, তাহলে যে জরুরি অবস্থা ঘোষণা করারও ক্ষমতা কার কাছে আছে? রাষ্ট্রপতির কাছে আছে। ইভেন রাষ্ট্রপতির কাছে এই ক্ষমতা আছে, তিনি যে কোনো সময় চাইলে সংসদকে ভেঙে দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো, বিলে সম্মতি প্রদান। ধরো যে কোনো ধরনের কোনো একটা বিল সংসদে উত্থাপন হয়েছে, সেখানে এই সম্মতি প্রদান করবে হচ্ছে কে? রাষ্ট্রপতি, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো, বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, এই সব কিছু নিয়োগ দেওয়ার দায়িত্ব কার? হচ্ছে রাষ্ট্রপতির উপরে। এখন দেখো, একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার চলে, সেটা হচ্ছে ক্ষমা প্রদানের ক্ষমতা। ক্ষমা প্রদানের ক্ষমতা কি? ধরো সুপ্রিম কোর্ট আমরা জানি মানুষের সর্বোচ্চ আদালত। এখন সুপ্রিম কোর্ট কাউকে তোমার হচ্ছে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে, বা ধরো যাবজ্জীবন কারাদণ্ড, বা ধরো কোনো একটা তোমার বিচার কার্য শুনিয়ে দিয়েছে, ঠিক আছে? তো এখন এই যে তুমি বলতে পারো যে এখন আপুকে তাদের কার কাছে ক্ষমা যাবে, বা কার কাছে কি করবে? কারণ বিচারক যা ঘোষণা দিয়েছে, ঘোষণা দিয়ে দিয়েছে, এখন তার অনুযায়ী জাস্ট হচ্ছে সে রেজাল্ট পাবে আর কি। তো কিন্তু ধরো
রাষ্ট্রপতির কাছে গিয়ে সে যদি ক্ষমা প্রার্থনা করে, রাষ্ট্রপতির কাছে যদি মনে হয় যে না তাকে একটা সুযোগ দেওয়া যায়, তাহলে হচ্ছে তোমার এই ক্ষমা প্রদর্শনের ক্ষমতা এই রাষ্ট্রপতির আছে। রাষ্ট্রপতি চাইলে কারো মৃত্যুদণ্ডের আদেশ থেকেও তাকে ফিরিয়ে আনতে পারে। যেমন ধরো যে যখন বেগম খালেদা জিয়া তোমার হসপিটালাইজ ছিল, তখন হচ্ছে বারবার বিএনপি সরকার আওয়ামী লীগ সরকারকে রিকোয়েস্ট করছিল যে তাকে বাইরে নিয়ে যেতে চায়, তাকে অ্যাটলিস্ট মানে জেলখানায় না রেখে বাসায় রাখুক, হাসপাতালে ট্রিটমেন্ট দিক। তো তখনও কিন্তু শেখ হাসিনা একটা বিবৃতিতে বলতো বারবার যে ক্ষমতা আমার কাছে নাই, আমি পারলে করে দিতাম, মানে সেইভাবে করে টিটকারি করে বলতো। কিন্তু কারণ কি, ক্ষমতা ছিল কার কাছে? চুপ্পুর কাছে। সো এই যে একটা বড় সড় বিরাট একটা ক্ষমতার অধিকারী হচ্ছে তোমার রাষ্ট্রপতি। আচ্ছা, এরপর দেখো এই যে আপু বলছিলাম সংসদ ভেঙে দেওয়া, সংসদের অধিবেশন আহ্বান সমাপ্তি ভেঙে দেওয়া সবকিছু করতে পারে কে? রাষ্ট্রপতি। এরপর দেখো অধ্যাদেশ জারি করা। তাহলে দেখো অধ্যাদেশ, যে কোনো সংসদের কোনো একটা অধ্যাদেশ জারি করার দায়িত্ব কার? রাষ্ট্রপতির উপরে। ইভেন তোমার নির্বাচন কমিশনার, এই সব কিছু নির্বাচন কমিশনার, তারপর নির্বাচন কমিশনারদের সহযোগী থাকে, এই সবগুলো মানে সিলেক্ট করে কে বা ইলেক্ট করে কে? তোমার রাষ্ট্রপতি। তো তুমি বুঝতে পারতেছো পুরো বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পদগুলো আছে বা গুরুত্বপূর্ণ যে কাজগুলো আছে সেগুলো কিন্তু রাষ্ট্রপতির অধীনে থাকে। তাহলে দেখো আমরা রাষ্ট্রপতি আরো কিছু দায়িত্বের মধ্যে চলে যাই। দেখো তিনি হচ্ছে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ধরো তোমাকে প্রশ্ন এভাবেও করতে পারে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ককে, তুমি তো কনফিউজ হয়ে যাবা আসলে আর্মির প্রধান কে ছিল, আমার তো মনে নেই। বাট সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কিন্তু তোমার রাষ্ট্রপতি। ইভেন তোমার ম্যাক্সিমাম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর কিন্তু তোমার রাষ্ট্রপতি। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো রাষ্ট্রদূত, কূটনৈতিক প্রতিনিধি নিয়োগ, যে বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রদূত হয়ে কে যাবে, কূটনীতি বিষয়ে কে যাবে, সবকিছু নির্ধারণ করবে কিন্তু রাষ্ট্রপতি। তারপর দেখো বিদেশি রাষ্ট্রদূতদের নিয়োগপত্র, যে বাংলাদেশে ইউএসএ থেকে কে রাষ্ট্রদূত আসবে, তারা কোথায় থাকবে, কি করবে, সবকিছু কিন্তু তোমার রাষ্ট্রপতির দায়িত্বের মধ্যে পড়ে। এরপর দেখো যেটা বলছিলাম, জরুরি অবস্থা ঘোষণা করতে পারে, সরকারি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ প্রদান করতে পারে। তো তোমাদের এই প্রত্যেকটা পয়েন্ট খুবই 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 ইম্পর্টেন্ট এবং খুবই মাথার মধ্যে একদম গেঁথে নিবা রাষ্ট্রপতির দায়িত্ব কি কি। ঠিক আছে। আচ্ছা, তো চলে আসে এরপরে, যেহেতু আমরা মির্জা ফখরুলকে নিয়ে পড়ছিলাম বা তার একটা অর্জন, তো মির্জা ফখরুল সম্পর্কে আমরা কিছু জিনিস জেনে নিব। ফার্স্টে এখানে হুদা একটু লাইন চলে আসছে। আচ্ছা যাই হোক, তার বার্থ ডেট এগুলো জাস্ট তোমরা একবার করে রিডিং দিবে, অত বেশি ইম্পর্টেন্ট না। তার বার্থ ইয়াটা ইম্পর্টেন্ট, ঠাকুরগাঁও, কারণ তিনি হচ্ছে এই বছর 12ই ফেব্রুয়ারি আমাদের যে নির্বাচন হলো, সে নির্বাচনে তিনি ঠাকুরগাঁও আসন থেকে দাঁড়ান এবং তিনি সেখান থেকে মনোনয়ন পান আর কি। তিনি আমাদের সংসদ সদস্য একজন। তো তিনি হচ্ছে এই যে ঠাকুরগাঁও, তার জন্মস্থান ঠাকুরগাঁও, যখন তিনি ঠাকুরগাঁও থেকে দাঁড়ান এবং সেখান থেকে নির্বাচিত হয়। আচ্ছা, তো দেখো তিনি কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে অর্থনীতি বিভাগে পড়েছেন। ইভেন তিনি তার শিক্ষা জীবনে ঢাকা কলেজে শিক্ষকতা করেছে। ঠিক আছে। আচ্ছা, তো একটা জিনিস মাথায় রাখবা যে উনি ঢাকা ইউনিভার্সিটি অর্থনীতি বিভাগ থেকে পড়েছে। আমি সবসময় বলি ক্লাসের মধ্যে যে যখনই দেখবে ঢাকা ইউনিভার্সিটি রিলেটেড কোনো একটা ইনফরমেশন আছে, এগুলো একটু ভালো করে নোট ডাউন করবে, বিশেষ করে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের ক্ষেত্রে। ঠিক আছে। আচ্ছা, রাজনীতি শুরু টুরু এগুলো আমার জন্য অত বেশি ইম্পর্টেন্ট না। দেখো 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল, তখন তিনি ঠাকুরগাঁও 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়, যেটা উনি এইবারও 2026 সালে এসে আবারও তোমার এই ঠাকুরগাঁও 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়। আচ্ছা, 2001-এ তিনি বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব হয়। তারপরে 2001 থেকে 2006 সাল পর্যন্ত তিনি কি ছিলেন? কৃষি। তারপরে তিনি বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। তাহলে দেখো তিনি একটা সময় তোমার সদস্যের সাথে সাথে বাংলাদেশে কি ছিলেন? প্রতিমন্ত্রী ছিলেন। তারপর দেখো এরপর তো অনেক বছর চলে গেল, বিএনপির ক্ষমতায় আসা হলো না। 2016 সালে এসে তিনি বিএনপির মহাসচিব হন। এটা অত বেশি ইম্পর্টেন্ট না, দলীয় কোনো কিছু আমাদের জন্য ইম্পর্টেন্ট না। আমরা জাস্ট দেখবো যে পুরো দেশের হিসাবে তিনি কি কি ক্ষমতায় ছিলেন। ঠিক আছে। তারপর দেখো তিনি 2026 সালে মানে বর্তমানে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হয়, তারপর যখন মন্ত্রণালয় ডিস্ট্রিবিউশন করা হয়, তখন তিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সো এটা একটু মাথায় রাখবা যে রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি মন্ত্রী হিসেবে কোন কোন দায়িত্বে ছিলেন? স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী। ঠিক আছে। এরপর তো আমরা সবাই জানি 2026 সালে 20 আগস্ট বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং সামনে উনি থাকছে আশা করা যায়। খুবই যোগ্যতম একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশে, প্রায় অলমোস্ট অনেক বছর পর, 35 নাকি 30 বছর পর একটা ভালো সুষ্ঠু নির্বাচন দেখলাম রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে। সো আশা করি তোমরা এই ক্লাস থেকে কি কি পড়তে হবে, কোনটা কোনটা পড়তে হবে নোট ডাউন করে রেখেছো এবং ইনশাআল্লাহ তোমরা আশা রাখতে পারো এখান থেকে তোমরা একটা শিওর এমসিকিউ কমন পাবা। সো আরও যদি রিসেন্ট জিকের ক্লাস চাও, তোমরা নিচে অবশ্যই কমেন্ট করবে যে আপু ইন্টারেস্টেড, তাহলে আমি এই নিয়ে আরও ভিডিও দিব। এবং মেডিলজির ইউটিউব চ্যানেল, আমার পেজ এবং মেডিলজির পেজটাকে ফলো দিয়ে রাখবা, তাহলে এই ধরনের ভিডিও আরও দ্রুত পাবা। সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।